আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, এম স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদেরকে আজকে এইচএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন থেকে আমি কিছু তোমাদেরকে আলোচনা করব। গুণগত রসায়ন সম্পর্কে প্রথমে তোমাদেরকে জানতে হবে, এবং এখানে বিভিন্ন পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল এবং অন্যান্য টপিকস, যেমন গুণগত বিভিন্ন রসায়নের বিভিন্ন গুণগত বিশ্লেষণ, যেমন কোয়ান্টাম সংখ্যা, তারপরে শ্রোডিঞ্জার ইকুয়েশন, তারপরে এখানে আরও আলোচনা করা, সেকেন্ড পার্টে আলোচনা করা আছে এখানে বিভিন্ন দ্রাব্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য। সো আমি আজকে তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিছু আলোচনা করব। সো কোয়ান্টাম সংখ্যা তোমাদেরকে প্রথমে জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে প্রকাশ করার জন্য আমরা যে ইলেকট্রনের কক্ষপথ, উপশক্তি স্তর, চৌম্বকীয় ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশ করা হয় যে সংখ্যা দ্বারা, সেগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যা এখানে চারটি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা অ্যাজিমুথল কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথগুলো প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমন এখানে আমরা ইলেকট্রন বিন্যাসের সময় তোমরা এসএসসি লেভেলে তোমরা এর আগে জেনেছো যে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা জেনেছো, যার ভিতরে মিডল পয়েন্টে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে বিস্তারিত আলোচনা করা আছে। যখন এই ইলেকট্রন ঘুরতে থাকে এক একটা কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরে 18টা, অর্থাৎ 2n² নিয়ম ফলো করে। অর্থাৎ এখানে যে সংখ্যা দ্বারা কক্ষপথকে প্রকাশ করা হয় সেই সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হলে n এর মানের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কত নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, এবং সে অনুসারে এখানে এগুলোকে কে, এল, এম, এন এই শেল দ্বারাও প্রকাশ করা হয়, যেগুলো এসএসসি লেভেলেও আলোচনা করা আছে। তো এখন এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, অরিজিনালি এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা ভাগের মতো প্রকাশ করে, এই কারণে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কিন্তু এখানে সহকারী কথাটা বলা একটু ভুল, কারণ এটা হচ্ছে এজিমুথল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, অর্থাৎ একটা কোয়ান্টাম সংখ্যাকে যদি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে অনেকগুলো রেখা পাওয়া যায়, অনেকগুলো কক্ষপথ পাওয়া যায়। আর সেগুলোকে যেমন হাইড্রোজেন কক্ষপথে, বোর পরমাণু মডেল অনুসারে আমরা হাইড্রোজেন কক্ষপথে আমরা দেখেছি যে অনেকগুলো বিভিন্ন সিরিজ সম্পর্কে আলোচনা করা আছে। আর এই বিভিন্ন সিরিজ সম্পর্কে আলোচনা করা আছে, সেখানে আমাদের অনেকগুলো কক্ষপথ, যেমন এভাবে অনেকগুলো কক্ষপথ আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন সিরিজ, যেমন লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাসন সিরিজ, ব্র্যাকেট সিরিজ এবং ফার্ন সিরিজ, এবং বর্তমানে আরও একটা সিরিজ সম্পর্কে আলোচনা করা হয় যেটা হচ্ছে হামফ্রি সিরিজ। এগুলো এই হাইড্রোজেন বোর পরমাণু কক্ষপথ যখন আলোচনা করা হবে তখন এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো এখন এইগুলোকে বলা হয়, এই যে আমাদের যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ছিল, n কে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকমের অনেকগুলো কক্ষপথ পাওয়া যায়। আর এখানে আমরা এই কক্ষপথ অনুসারে এখানে আমরা এজিমুথল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে দেখি। এখানে যেটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু তখন 0 হয়। l ইকুয়াল টু 0, এবং ওই অবস্থায় এল এর মানের উপর ভিত্তি করে আমরা যে নিচের ক্লাসে শেখা হয়েছে 1:2, 2:2 এগুলো যে শেখা হয়েছিল, 1:2, 2:2, 2p6, এই যে ইলেকট্রন বিন্যাস শেখা হয়েছিল, যেখানে
এল ইকুয়াল টু এল এর মানের উপর ভিত্তি করে এস পি ডি এফ এই অরবিটালগুলো নির্ধারণ করা হয় এবং এস পি ডি এফ অরবিটালগুলো নির্ধারণ করা হয়। তো যখন এল ইকুয়াল টু 0 তখন এস অরবিটাল এবং এন ইকুয়াল টু 2 হলে এন ইকুয়াল টু যখন 2 তখন এল ইকুয়াল টু 0 1 অর্থাৎ 0 এর জন্য এস অরবিটাল এবং 2 এর জন্য পি অরবিটাল। সো যখন আমরা এখানে বলবো 1s2 1s2 সো 1s2 হচ্ছে 1 হচ্ছে এখানে 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এস এর 0 এল এর মানের উপর ভিত্তি করে আমরা এস বলতে পারি এবং এস এর ইলেকট্রন সংখ্যা মানে অর্থাৎ প্রথম কক্ষপথে যখন আমাদের ইলেকট্রনীয় কক্ষপথ বিবেচনা করা হয়, ইলেকট্রনীয় কক্ষপথ বিবেচনার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে আর 2টি ইলেকট্রন থাকলে সেখানে 1s2 এই জন্য এখানে 1s2 বসে এবং দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন বসতে পারে যার জন্য আমাদের এখানে 2s2 2p6 2s2 অর্থাৎ 0 এর জন্য এস এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন বসতে পারে এবং পি অরবিটালে এখানে 6টা ইলেকট্রন বসতে পারে। তো এরপরে আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে কোনো ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। আমরা নিচের ক্লাসে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা নিচের ক্লাসে জেনেছি। আর এখানে ত্রিমাত্রিক অর্থাৎ 3 মাত্রা আমরা যে কোনো একটা বস্তুকে দেখার জন্য, যেমন এই বইটার দিকে তাকালে এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ এবং এই উপরের দিকে জেড অক্ষ। জেড অক্ষ এই কাগজের তলে অর্থাৎ দ্বিমাত্রিক তলে প্রকাশ করা হয় এই আড়াআড়ি ভাবে, কারণ এখানে মূলত এই জেড অক্ষটা এইভাবে থাকে। তো এখন এই ত্রিমাত্রিক দিকবিন্যাস যে কোয়ান্টাম সংখ্যা, ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় এম দ্বারা প্রকাশ করা হয় এম, আর এম এর মান ওই এন প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে এম এর মান নির্ধারণ করা হয়। এবং আরো একটা কোয়ান্টাম সংখ্যা আছে যে কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকটা ইলেকট্রন কক্ষপথে ঘোরার সময় পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ এভাবে স্পিন হয়। সো পজিটিভ হাফ হলে তখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যা হতে পারে মাইনাস হাফ। প্রত্যেকটা ইলেকট্রনে অর্থাৎ এক একটা অরবিটালে চৌম্বকীয় দিকবিন্যাসে 2টা স্পিন থাকে। যেমন এখন আমরা একটা ইলেকট্রনের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা দেখাবো। তো যখন n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0 এবং s ইকুয়াল টু প্লাস হাফ অ্যান্ড s ইকুয়াল টু তখন মাইনাস হাফ। এই কারণে এখানে ইলেকট্রনে আমরা যখন বলি যে 1s2 বলার অর্থ হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1। এই যে এখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এই l ইকুয়াল টু l এর মানের উপর ভিত্তি করে আমরা l ইকুয়াল টু 0 হলে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, l ইকুয়াল টু 0 1 2 3 অর্থাৎ 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল এন্ড 3 হলে f অরবিটাল। সো আমরা এখানে s অরবিটালে 1s2 যখন বলবো তখন আমরা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 মানের উপর ভিত্তি করে আমরা বলতে পারি s। এবং এইখানে কোন s অরবিটালের আকৃতি আছে, s অরবিটালের আকৃতি গোলকীয় অর্থাৎ বল আকৃতির, গোলকীয়। সো এখানে গোলকীয় আকৃতির এখানে ত্রিমাত্রিক দিকবিন্যাসের এখানে m এর মান শুধু 0 হয়। আর এই অবস্থায় s এর মান প্লাস হাফ, একবার প্লাস হাফ এবং আরেকবার মাইনাস হাফ। সো s এর 2টা ইলেকট্রনের জন্য 2টা, অর্থাৎ s ইকুয়াল টু প্লাস হাফ প্রথম ইলেকট্রনের জন্য এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য s ইকুয়াল টু মাইনাস হাফ। s ইকুয়াল টু
তো এখানে আমরা তাহলে এই দুইটা ইলেকট্রনের জন্য এখানে সংখ্যা বলতে পারি 1s2 এবং যখন আমাদের n ইকুয়াল টু 2 হয় অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ হবে n ইকুয়াল টু যখন 2 তখন n ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 0 n ইকুয়াল টু 0 সরি n equal to 2 হলে n equal to 0 1 m equal to 0 0 এর জন্য 0 and 1 এর জন্য -1 0 1 and s equal to তখন প্রত্যেকটার জন্য প্লাস 0 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ -1 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ তারপরে 0 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ 1 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ অর্থাৎ এখানে টোটাল 4 ইনটু প্লাস মাইনাস হাফ অর্থাৎ টোটাল 8টা ইলেকট্রন আমরা পাবো অর্থাৎ প্রত্যেকটার জন্য যদিও এভাবে লেখা হয় না প্রত্যেকটা এটা লিখতে হয় সম্পূর্ণরূপে প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ এভাবে লিখতে হয় তো সংক্ষেপে প্রকাশ করা হয় 4 ইনটু প্লাস মাইনাস হাফ অর্থাৎ 8টা ইলেকট্রন এখানে 8টা ইলেকট্রন প্রকাশ করা হয় সো এখানে আমরা প্রথম ইলেকট্রনের জন্য অর্থাৎ এখানে আমরা তখন বলতে পারি 2 এই 0 এর জন্য 2 n এর n ইকুয়াল টু 2 এর জন্য 2 and 0 এর জন্য s and প্রথম m এর জন্য 0 0 তখন প্লাস হাফ and মাইনাস হাফ অর্থাৎ 2s2 এবং যখন n ইকুয়াল টু 1 হয় তখন ত্রিমাত্রিক দিকবিন্যাসে অর্থাৎ আমরা এটা আমরা জানি এটা p অর্থাৎ এখানে আমরা বলবো px py and pz অর্থাৎ s অরবিটালে কোনো ত্রিমাত্রিক দিক থাকে না এবং এখানে px py pz তিনটা থাকে এবং তিনটা থাকলে সেখানে আমরা বলতে পারি যেটা নিচের ক্লাসে শুধু শিখেছো যে 2p6 কিন্তু এখানে ত্রিমাত্রিক দিকবিন্যাস এখানে বলতে হবে এখানে ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে গেলে অর্থাৎ এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 2px2 2py2 and 2pz2 সো 2p এখান থেকে আমরা যখন ওই s equal to 8 এর জন্য s equal to plus minus half তার স্পিন কন্ট্রোল সংখ্যা and এটার জন্য s equal to plus minus half এটার জন্য s equal to plus minus half অর্থাৎ 6টা ইলেকট্রন থাকে আর ওই যে 2s2 ছিল টোটাল ইলেকট্রন আসে তাহলে 8টা এবং দ্বিতীয় কক্ষপথ যেমন আমরা যদি এখানে কোনো একটা মৌল আমরা বিবেচনা করি যেমন নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আমরা জানি 10 সো 10 হলে আমরা এখান থেকে বলতে পারি 1s2 2s2 2px 2p y2 2pz2 সো এখানে আমরা টোটাল 10টা ইলেকট্রন পাই অর্থাৎ এখানে যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাস এবং কক্ষপথ ফিলআপ থাকে কক্ষপথ আমাদের এখানে যেমন এইভাবে এখানে টোটাল দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন তো এখান থেকে আমরা ত্রিমাত্রিক দিকবিন্যাসে অর্থাৎ n equal to 2 এর জন্য আমরা m এর ভিন্ন ভিন্ন মানের জন্য 3টা পেতে পারি সো যখন আবার n equal to 3 হবে যখন n equal to 3 তখন l equal to 0 1 2 m equal to 0 এর জন্য 0 তারপরে 1 এর জন্য -1 0 +1 এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই তো তারপরে 2 এর জন্য -2 -1 0 1 2 তো এখানে আমরা p অরবিটাল px py pz আমরা তিনটা এর আগেই জেনেছি কিন্তু এখন আমরা যেহেতু এটা জেনেছি এখন আর একটা আলোচনা করব না করব যে এখানে যে আমরা পাঁচটা পাই পাঁচটা অর্থাৎ আমরা n equal to 2 এর জন্য জানি d আর এই d অরবিটালে আমরা এর আগে শিখেছি যে যেমন 3d 10 অর্থাৎ 10টা থাকতে পারে অর্থাৎ n equal to 3 এর জন্য 3d 10 কিন্তু এইটাকে আমরা যখন ভাঙো
তখন ডি অরবিটালের দিকবিন্যাসগুলো হচ্ছে dxy, dxy, dyz, dzx, dx square, y square and dz square. So এই যে dxy, dyz, dzx, dx square, y versus y square and dz square. সো এখান থেকে আমরা তাহলে প্রত্যেকটার জন্য, যেহেতু প্রত্যেকটার জন্য আমাদের এখানে প্লাস মাইনাস হাফ স্পিন সংখ্যা এবং প্লাস মাইনাস হাফ এভাবে করে আমাদের এই যে এখানে আসে টোটাল, এখানে যদি টোটাল প্লাস মাইনাস হাফ আমরা হিসাব করি তাহলে 5 দুগুণে 10, এইটার জন্য আসে আমাদের 6 এন্ড এখানে আসে 2, টোটাল এখানে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18টি। তো আমরা এখানে 3D এর জন্য অর্থাৎ 3D এখানে যদি আমরা প্রত্যেকটা 3D দেই, সো 3D xy2, 3D yz2, 3D zx2, 3D x square হচ্ছে y square 2 and 3D z square 2। তো এখানে টোটাল আমাদের 10টা ইলেকট্রন পেতে পারি। তাহলে কোনো একটা ইলেকট্রনের এখন যদি আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন ওই ইলেকট্রন বিন্যাস করার সময় কোনো একটা ইলেকট্রন কম হলে আমরা এটার উপর ডিপেন্ড করবে যে কত কম আছে এবং তার শক্তি স্তর কি রকমের, তার শক্তি স্তর, এবং এই শক্তি স্তরগুলো আলোচনা করার জন্য এখানে 3টা নীতি আছে। 3টা নীতি, পাউলির বর্জন নীতি, পাউলি বা পলি যেটাই বলা হোক না কেন, পাউলির বর্জন নীতি, তারপরে আউভৌ নীতি অ্যান্ড হুন্ডের নিয়ম। তো আমরা সেগুলো আলোচনা করব, কিন্তু এই যে ইলেকট্রন বিন্যাস থেকে, এই ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের টোটাল বলতে পারি, বা এই যে অরবিটালের সংখ্যা অনুসারে, কোয়ান্টাম সংখ্যা অনুসারে আমরা বলতে পারি ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে, এবং ইলেকট্রনটা মানে তার মৌলটার নামও এখান থেকে নির্ধারণ করা হয়। যেমন সৃজনশীল কোশ্চেনে প্রায় দেওয়া থাকবে, এক বক্স করে দেওয়া থাকতে পারে বা সরাসরি দেওয়া থাকতে পারে। সৃজনশীল কোশ্চেনে দেওয়া থাকতে পারে যেমন n equal to 2, l equal to n equal to 2, l equal to 1, m equal to -1, s equal to -half। তখন এটা এখানে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলবো এখানে মৌলটির নাম কি। এবং অনেক সময় সৃজনশীলে সরাসরি মৌলটির নাম না দিয়ে এখানে এইভাবে ইলেকট্রন বিন্যাস হিসাবে দিয়ে পরবর্তীতে অন্য কোশ্চেন, যেমন পরবর্তী মৌলের পর্যাবৃত্ত ধর্মচক্রে এই রকমের কোশ্চেন অনেক আসে। যেমন এই রকমের মানে কোয়ান্টাম সংখ্যা অনুসারে তখন নির্ধারণ করতে হয় মৌলটি কি। সৃজনশীলের মেইন কথাই হচ্ছে আমাদের মানে মৌলটা নির্ধারণ করা, মানে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন সরাসরি দেওয়া ছিল, যেমন আগের পদ্ধতিতে যেটা সরাসরি কোশ্চেন হিসাবে দেওয়া ছিল, এখনো সেই রকমই একটু ব্যবধান এখন নির্ধারণ করে নিতে হয়, কোশ্চেনের অ্যান্সারটা নির্ধারণ করে নিতে হয়। আর এই জন্য স্টুডেন্টরা সাধারণত মনে করে যে সৃজনশীল অনেক কঠিন। না, সৃজনশীল কোনো কঠিন কিছু নয়। সৃজনশীল অ্যান্সার করার জন্য অবশ্যই মেইন বই, অর্থাৎ আমাদের এই রসায়ন পড়ার জন্য আমাদের ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, অর্থাৎ যেটাকে আমরা হাজারি নাগ স্যারের বই হিসেবে চিনি, তার বই সবচেয়ে বেশি ফলো করা হয়, কারণ এই বইটাতে সবচেয়ে ভালোভাবে লেখা আছে। এছাড়াও আমরা আহসান কবির স্যারের বই পড়তে পারি, অথবা আরো ভালো করে পড়ার জন্য, খুব বেশি বিস্তারিতভাবে জানার জন্য এসকে মিস্ত্রির বই ফলো করা যেতে পারে। তো ভালোভাবে সৃজনশীলের অ্যান্সার দিতে হলে অবশ্যই মেইন বই ফলো করতে হবে। তারপরে মেইন বইতে বিভিন্ন যে সৃজনশীলের বিভিন্ন এই কোশ্চেনগুলো আছে এবং বিভিন্ন নৈমিত্তিক, যেমন এই চ্যাপ্টারই গুণগত রসায়ন চ্যাপ্টারই এই হাজারি স্যারের বইতে প্রায় 300-র মতো নৈমিত্তিক দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। আর সেই এমসিকিউ আনসার করলে এবং মেইন বইটাকে ভালো করে পড়লে ওই স্টুডেন্ট আর গাইড কেনা লাগবে না। স্টুডেন্টদের প্রথম টার্গেটই থাকে গাইড কেনা। আমি গাইডের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু গাইড কিনতে যে তারা শুধু অনলি সৃজনশীল সলভ করে, আর অনলি সৃজনশীল সলভ করতে গেলে যখন তোমাদের দেখা গেছে যে তোমরা এখন তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসাবে তোমরা সৃজনশীল গাইড অথবা বিগত বছরের টেস্ট পেপারগুলো সলভ করবে, আর সলভ করার পরে পরবর্তীতে যখন তোমাদের টেস্ট পেপার আসবে, আর তোমাদের টেস্ট পেপার থেকে 100 সৃজনশীল দেওয়া থাকলে সেখানে তোমরা 90টি পারবে না। আর যদি তোমরা মেইন বই পড়ো তাহলে 100-র ভিতরে তোমরা 99টি পারবে।
তোমাদের অবশ্যই মেইন বই ফলো করতে হবে। আর মেইন বই যখনই ফলো করবা এবং প্রধান প্রধান টপিকসগুলো, যে টপিকসগুলো তোমাদের খুবই জরুরি সেই টপিকসগুলো তোমাদের পড়তে হবে। আর একটা কথা, তোমরা যদিও বাংলা ভার্সনের স্টুডেন্ট, তোমাদের অবশ্যই ব্র্যাকেটে যে ইংলিশ নামগুলো দেওয়া থাকে ওই ইংলিশ নামগুলো তোমাদের পড়তে হবে। তাতে করে দুইটা সুবিধা হবে, তুমি যে টপিকটা পড়বে সেটার ইংলিশ শব্দটাও তোমার জানা হবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা যখন এডমিশন টেস্টে যাবে, মাঝে মধ্যে দেখা যায় এডমিশন টেস্টে, বিশেষ করে এই বিগত 2 বছর আগে ঢাকা ভার্সিটির এডমিশন টেস্টে সম্পূর্ণ ইংলিশে কোশ্চেন আসছে। তুমি কোশ্চেনের অ্যান্সারটা পারো, কিন্তু দেখা গেছে যে ইংলিশ টার্মের জন্য তুমি সমস্যায় পড়ে গেছো, যার জন্য তোমার অ্যান্সার করতে পারো না। এই জন্য একটা ইংলিশ শব্দ শিখলে তোমার, কারণ পরবর্তীতে যখন তুমি হায়ার লেভেলে যাবে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে সম্পূর্ণ ইংলিশ। একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলায় পড়ানো হয়, তাও মানে কমপ্লিটলি না। এই জন্য ইংলিশে পড়তে হলে তোমার এখন থেকে টার্ম জানা থাকলে তখন অনেক সুবিধা হবে। এই জন্য প্রত্যেকটা বইয়ে ব্র্যাকেটে, যেমন এখানে কোয়ান্টাম সংখ্যা, যদিও এটা খুব সহজ, কোয়ান্টাম নাম্বার সংখ্যা ইংলিশ নাম্বার, কিন্তু অনেক কিছু টার্মই আছে যেগুলো ইংলিশে ব্র্যাকেটে দেওয়া থাকে। সো ওই ইংলিশ নামগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা যেটা বলেছিলাম, যে এখান থেকে মৌল নির্ধারণ করতে পারলে আমরা শুধু এই চ্যাপ্টারে নয়, পরবর্তী চ্যাপ্টারগুলোতে পর্যাবৃত্ত ধর্ম অথবা রাসায়নিক পরিবর্তন, এই যে রাসায়নিক শক্তি রূপান্তর, এইগুলো বা কর্মমুখী রসায়নে আমরা সবই ঠিক আছে। সৃজনশীলের দেওয়া আছে এখানে এইভাবে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন দেওয়া আছে, বা অন্যভাবে ওই যে আমরা এই বিভিন্ন নীতি সম্পর্কে আলোচনা করা হবে বা বিভিন্ন এই সম্পর্কে আলোচনা করবে। শুধু মৌল নির্ধারণ করা মানে ওই কোশ্চেনটার অ্যান্সারটা ঠিকভাবে পারো, কিন্তু মৌল নির্ধারণ করতে পারো নাই, এই জন্য তুমি অ্যান্সার করতে পারো নাই। দেখা গেছে যে তুমি পরীক্ষার হলে বসে তখন অন্য ফ্রেন্ডের হোক বা যে কোনো কাউকে যে কোনোভাবেই মানে তুমি চেষ্টা করো যে মৌলটার নাম কি। আর যদি তুমি মৌলটার নাম জানতে পারো, তাহলে কিন্তু তুমি ওই যে যার কাছ থেকে জিজ্ঞেস করছো তার থেকেও অনেক আগে তুমি দেখা গেছে কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। এই জন্য তোমার কি করতে হবে, তোমার ওই মৌলের নাম অন্যের উপরে নির্ভর করবা। সে জানে কি জানে না, সেও তো ভুল বলতে পারে। সে তো তারপর অন্যের উপরে তুমি পরীক্ষার হলে তো অন্যের উপর নির্ভর করা মানে অসৎ উপায়। আর অসৎ উপায়টা তুমি যে কোনো ভাবে আনএক্সপেক্টেডলি তুমি পেয়ে যাও, কিন্তু সেটাকে তুমি নির্ভর করতে পারবে না। তুমি ধরবা যে তুমি পাবা না, এইভাবে নির্ধারণ করে তারপর তোমাকে অবশ্যই এইগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই কোয়ান্টাম সংখ্যা অনুসারে, কোয়ান্টাম সংখ্যার বিস্তার অনুসারে আমরা যে মৌলের নামের কথা বলেছিলাম, সো এই কোয়ান্টাম সংখ্যার বিস্তার অনুসারে আমরা বলতে পারি মৌলের নাম হচ্ছে, এখানে আমরা আগে নির্ধারণ করতে হবে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ n = 2, n = 1, n = 1 এর জন্য -1, অর্থাৎ যখন 1 হয় তখন আমরা জানি p অরবিটাল, আর এটা হচ্ছে -1 এর জন্য pz অরবিটাল। সো এখান থেকে আমরা বলতে পারি 2pz and s = -12, আর s = -12 হলে আমরা জানি কি s = +12 হলে এখানে 1 হবে এবং -12 হলে 2 হবে। সো এখানে আমরা 2pz অর্থাৎ সর্বশেষ এই ইলেকট্রন বিন্যাসগুলো থাকে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এখান থেকে বলতে পারি 2pz, 2pz অর্থাৎ এর আগেরগুলো অবশ্যই থাকবে, নিয়ম অনুসারে এর আগেরগুলো অবশ্যই থাকবে, অর্থাৎ 1s2, 2s2, 2px2, 2py2 and 2pz2। অর্থাৎ আমাদের এখান থেকে তাহলে মোট হিসাব করব কয়টা ইলেকট্রন আছে। এখান থেকে আমরা দেখতেছি এখানে যে টোটাল 1 2 3 4 5 অর্থাৎ 10টা ইলেকট্রন আছে। 10টা ইলেকট্রন আছে কার? এখন আমাদের জানতে হবে যে 10টা ইলেকট্রন, হ্যাঁ, যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে তোমরা এসএসসি লেভেলে মানে ম্যাক্সিমাম স্কুলগুলোতেই শেখানো হয়েছে 1 থেকে 30 পর্যন্ত, কিন্তু আসলে নিয়মটা ঠিক নয়। তারপরও শেখানো হয় যে 1 থেকে 30 পর্যন্ত। তোমাকে যদি বলা হয়, তোমাকে যে কোনো একটা যদি বলা হয় আয়রনের পারমাণবিক সংখ্যা কত, তুমি ওই 1 থেকে মানে গুনতে গুনতে আসো, যখন তোমার আয়রনের নাম্বার চলে আসে তখন না, এভাবে তুমি মুখস্থ করো বা না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে অবশ্যই পর্যায় সারণী থেকে যে গ্রুপসমূহ, প্রথম গ্রুপের, দ্বিতীয় গ্রুপের মৌলসমূহ সবগুলো জানতে হবে, এবং হ্যালোজেন গ্রুপ, তারপর নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সবগুলো জানতে হবে। এছাড়া আরো কিছু নির্ধারিত আছে, যেমন আমাদের 3D গ্রুপের যেগুলো 3D অবস্থান্তর মৌল, যেটা ওই পর্যায় সারণী চ্যাপ্টার অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারে অধ্যায় 3 এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে সে অনুসারে যে
কিছু কিছু নির্ধারিত গুলো জানতেই হয় কমন ভাবে, সবগুলো জানতে পারলে ভালো, কিন্তু সবগুলো জানতে সবাই জানে না, এমনকি যারা হায়ার লেভেলে থাকে তাদেরও সবগুলো মনে থাকে না। যেমন ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ বা শেষেরগুলো সবগুলো মনে থাকে না। আর যেহেতু সবগুলো মনে থাকে না, কিন্তু প্রথম দিকের গুলো সবগুলো তোমার মনে থাকতে হবে। এই অ্যানসার করার জন্য এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় তোমাকে বিভিন্ন ইন্টারভিউতে ফেস করতে হবে। আর সেই ইন্টারভিউ ফেস করার জন্য অবশ্যই তোমাকে সেই মৌলগুলোর নাম অবশ্যই জানতে হবে, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সহ। তো এখান থেকে আমরা তাহলে কি জানি, এখানে 10 আছে বিধায়, তাহলে 10 নম্বর পারমাণবিক সংখ্যা, তাহলে এটা জানি আমরা নিয়ন। সো 10 নম্বর পারমাণবিক সংখ্যা আমরা যদি নিয়ন জানি, তাহলে আমরা এটাকে বলবো এই মৌলটার নাম হচ্ছে নিয়ন। ঠিক এখানে যদি সবগুলো ঠিক আছে, এখানে যদি প্লাস হাফ হতো, আর প্লাস হাফ হলে এখানে কি হতো, প্লাস হাফ হলে আমাদের অন্যান্যগুলো ঠিক ছিল, কিন্তু এইটা হতো 2pZ1, আর 2pZ1 হলে তখন আমাদের 9 নম্বর, অর্থাৎ 9 নম্বর ফ্লোরিন 9। এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের প্রথম মৌল। যাই হোক, এখানে কোন গ্রুপের কোন মৌল সেগুলো আবার ওই তৃতীয় অধ্যায়ে এগুলো বিস্তারিত আছে। তো আমরা এখানে এই কোয়ান্টাম সংখ্যা অনুসারে এভাবে আমরা মৌল নির্ধারণ করতে পারি। আমরা আরো দেখব, আমরা বিভিন্ন পরমাণু মানে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতিগুলো আলোচনা করার পরে আরো আমরা কিছু ব্যতিক্রমী নিয়ম এবং অনেক কিছু দেখব, যার ভিতরে আমরা এখন পাউলির বর্জন নীতি সম্পর্কে, পাউলির বর্জন নীতি, আউবাউ নীতি এবং হুন্ডের নিয়ম। পাউলির বর্জন নীতি অর্থাৎ পরপর দুটি ইলেকট্রন যদি নেওয়া হয়, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। অর্থাৎ এখানে যখন আমাদের বলা হবে হিলিয়াম 2, তাহলে হিলিয়াম 2 এর জন্য এখানে আমরা বলবো কি n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to প্লাস হাফ প্রথম ইলেকট্রনের জন্য। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to minus half। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পরপর দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, অর্থাৎ অন্তত একটা ভিন্ন হবে। দেখা গেছে যে এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়েছে। ঠিক একইভাবে যখন আমরা লিথিয়াম আনবো, লিথিয়াম 3, আর এই লিথিয়াম থেকে আমরা কি পাই, প্রথমটার জন্য n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to plus half। দ্বিতীয়টার জন্য n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to minus half। তৃতীয়টার জন্য n equal to 2, অর্থাৎ দুইটা ফিল আপ করার পরে 2 নম্বর কক্ষপথে চলে যায়, n equal to 2, l equal to 0, m equal to 0 এবং s equal to প্লাস হাফ। অর্থাৎ আমরা এই দুইটা যখন বিবেচনা করব তখন স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটা ভিন্ন, এবং যখন আমরা এইটা বিবেচনা করব, এই দুইটা বিবেচনা করব, তখন আমরা এখানে দেখতেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই দুইটা ভিন্ন আছে। ঠিক এইভাবে আরো অনেকগুলো, যে পর তোমরা অনেকগুলো যে ইলেকট্রন নিয়ে তারপর দুইটা ইলেকট্রন এভাবে দেখবে, দেখার পরে দেখবে যে কোনো না কোনোটাই একটা বা দুইটা বা তিনটাও ভিন্ন হতে পারে। তো এখানে এইটি হচ্ছে পাউলির বর্জন নীতির মেইন কথা। তো আমরা এরপরে আলোচনা করব আউবাউ নীতি। আউবাউ শব্দের অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ আগে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে সম্ভব হলে উচ্চ শক্তি স্তরে যায়। তো এখানে আউবাউ নীতির নাম অনুসারে তোমরা এসএসসি লেভেলে পাও নাই, তোমরা শুধু ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তরের নিয়মটা পেয়েছো। সো ওই শক্তি স্তরের নিয়ম যেটা পেয়েছো সেটাই, যেমন আমরা পটাশিয়াম 19-এ আমরা কি বলি, এখানে 1s2 2s2 2p6 3s2 3p6, তো তারপরে এখানে 3d and 4s। সো এখানে নিয়ম অনুসারে হওয়ার কথা, এখানে এই 18টা এখানে ফিল আপ। আর সো এইগুলো পর্যন্ত আমাদের এখানে ত্রিমাত্রিক দিক দেখানো লাগে না, কারণ এগুলো দেখানো না দেখানো, কারণ আমরা এগুলো দেখাইলে অনেক পলিমর বৃদ্ধি পায়, তাই এগুলো আমরা দেখাই না। কিন্তু ফাইনাল যেটা মানে লাস্ট কক্ষপথ যেগুলো, সেগুলোকে ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখাইতেই হয়। সো এখানে আমরা যাই হোক, এখানে p6 এর পরে
এখানে এইটা হওয়ার কথা, কিন্তু এইটা হবে না, আমি এভাবে রাউন্ড দিয়ে ক্রস দিলাম, এইটা হবে। কেন এইটা হবে? এটা হওয়ার কারণ হচ্ছে এই 3D and 4S এর ভিতরে, 3D and 4S এ এখানে শক্তি স্তর, অর্থাৎ শক্তিতে আমরা হিসাব করি n প্লাস l দিয়ে। 3D এর জন্য 3 তে n এবং l ইকুয়াল টু কত? l ইকুয়াল টু অবশ্যই তোমরা জেনেছো l ইকুয়াল টু 2। তখন d অরবিটালের জন্য l ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে পাই আমরা 5। এন্ড 4s যখন আমরা ধরবো, 4s এর দেখবো আমরা কি 4 প্লাস 0, অর্থাৎ এখানে 4। তাহলে 4s এর শক্তি 3D এর চেয়ে কম। আর 4s এর শক্তি যেহেতু 3D এর চেয়ে কম, সুতরাং আমরা অবনীতি অনুসারে বলতে পারি প্রথমে ইলেকট্রন 4s এ যাবে, তারপরে সম্ভব হলে 3D তে যাবে। সো এখানে ইলেকট্রন বিন্যাসে যেগুলো আমাদের মানে ইলেকট্রন বিন্যাসে মেইন অরবিটাল দেখানো প্রয়োজন হয় না, সেগুলো আমরা ইচ্ছা করলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসও লিখতে পারি। যেমন এখানে আর্গন। অবনীতির ব্যতিক্রম আছে, যেমন আমরা ক্রোমিয়াম 24 যখন বলবো আমরা, সেই অনুসারে নিয়ম অনুসারে অবনীতি অনুসারে হওয়ার কথা, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6। অর্থাৎ এইটাকে এত বড়ভাবে না লেখেন, অর্থাৎ এইটাকে একটা নিষ্ক্রিয় গ্যাস চলে আসে। আর আমরা এটাকে এইগুলো যেহেতু আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের নীতি দেখানোর জন্য এগুলো লাগে না, এই কারণে আমরা সরাসরি, এটা যেহেতু আর্গনের ইলেকট্রন বিন্যাস, আমরা সরাসরি এটাকে আর্গন বলতে পারি। ইলেকট্রন বিন্যাস লেখার এই একটা নিয়ম। তো আর্গনের পরে কি অবস্থা হয়? আর্গনের পরে অর্থাৎ 3D x 3D xy 3D yz 3D zx 3D y square 3D z square and 4s। সো এখানে আমরা দেখব যেহেতু আর্গনের টোটাল 24টা, ক্রোমিয়ামের টোটাল 24টি এবং এখানে আর্গনের 18টি। সো এখন থাকে কয়টি? এখন এখানে আমাদের টোটাল ইলেকট্রন বাকি থাকে 6টি। আর 6টি ইলেকট্রনকে দেখানোর জন্য যদি আমরা নিয়ম অনুসারে, অবনীতি এর নিয়ম অনুসারে এখানে আমরা দেখাই যে 4s2, তাহলে এখানে কি ঘটনা ঘটে? তাহলে এখানে লিখতে হয় 3D xy1 3D yz1 3D zx1 and 3D x square y square 1। তাহলে 3D z square এটা 0, অর্থাৎ এটা অপূর্ণ থাকে। অপূর্ণ থাকলে তাহলে আমরা এখানে যেহেতু 4টা ইলেকট্রন আসে, এইটাকে অর্ধপূর্ণতা পাওয়ার জন্য তখন এখানে একটা ইলেকট্রন বসে এবং এখানে একটা ইলেকট্রন, টোটাল তাহলে ইলেকট্রন সংখ্যা দ্বারা আমরা মানে 3D তে আমরা জানি 3D তে টোটাল 3D বলি বা ডি অরবিটাল বলি, ডি অরবিটাল আমরা টোটাল 10টা ইলেকট্রন বসতে পারি। আর 10টা ইলেকট্রনের অর্ধপূর্ণতা হচ্ছে 5। সো এখানে সুস্থিতি গঠনের জন্য এখানে 5টা ইলেকট্রন বসতে পারে। আর এই 5টা ইলেকট্রন বসলে তখন এখানে 4s অন হয়। তাহলে অবনীতি অনুসারে এখানে আগে ফিল আপ করে না, আগে সুস্থিতি গঠন করে তারপরে 4s অন যায়। ঠিক একইভাবে কপারের জন্য, কপারে আমরা জানি কপার 29, কপারের জন্য ঠিক একইভাবে এখানে আর্গনের পরে 3D xy2 3D yz2 and 3D zx2 and 3D x square y square 2 and 3D z square 2 পরবর্তীতে 4s অন হয়। তাহলে এইটা কপারের জন্য যদি আমরা বলি, কপার তাহলে কপার হচ্ছে 3D10 ফিল আপ করবে, তারপরে 4s অনে যাবে। তাই এগুলো হচ্ছে অবনীতির ব্যতিক্রম। এখন আমরা আলোচনা করব হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মে কি বলছে? হুন্ডের নিয়মে যেমন আমরা অবনীতিতেও আমরা দেখিয়েছি যে এখানে একটা করে ইলেকট্রন আগে বসছে, ঠিক হুন্ডের নিয়মের মেইন কথাই হচ্ছে এটা। যেমন আমরা যদি বলি নাইট্রোজেন 7, এটা আমাদের এইভাবেও দেখানো হয়, কিন্তু স্পিনের এই হিসাবে আমরা বক্স আকারে দেখাই। তো এটা হচ্ছে 1s, এটা 2s and এখান থেকে এখান পর্যন্ত 2p।
সো 2p মানে অর্থাৎ এখানে 2px 2py and 2pz। তাহলে এখানে 2px 2py 2pz এখানে আমরা সেই নাইট্রোজেন 7 এইটা যেহেতু ভিন্ন এইটা ফিল আপ থাকবে। সো এবং 2s এখানেও এটাও ফিল আপ থাকবে। 2p তে যখন আমরা বলবো তখন কি হবে, এখানে আমরা কখনো এইভাবে লিখে এখানে দুইটা দিয়ে এখানে দুইটা এখানে একটা দিয়ে একটা খালি রাখবো সেটা হবে না। যেমন আমরা যেটা রসিকতা করে বলি যে যেমন কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ কেউ কারো ভিতরে বসবে আর কেউ বসবে না সেটা হবে না। অর্থাৎ তাহলে কি করতে হবে এখানে, তাহলে এখানে একটা করে আগে পূর্ণ করবে, একটা করে পূর্ণ করে যদি সম্ভব হয় তারপরে দুইটা। যেমন এখানে যদি আমরা অক্সিজেন ধরতাম 8টা হতো, তখন এখানে 2টা হতো। সো একটা করে আগে ফিল আপ করবে, ফিল আপ করার পরে সম্ভব হলে আবার পুনরায় বন্টন শুরু হবে। তো সেই অনুসারে আমরা এখান থেকেও মানে কোয়ান্টাম সংখ্যাগুলো ভাগ করে সেখানে মৌল সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। এটি হচ্ছে হুন্ডের নিয়মের মেইন কথা। অর্থাৎ হুন্ডের নিয়মের মেইন কথাই হচ্ছে আগে একটা করে ইলেকট্রন বলবে, তারপরে সম্ভব হলে আবার হবে। যেমন এই ঠিক একইভাবে আমরা যখন এটা ক্রোমিয়াম ছিল তখন এইটাও যদি আমরা বক্স আকারে দেখাই, এটাও বক্স আকারে দেখালে বক্স আকারে দেখাই বা এইভাবে দেখাই, যেভাবেই দেখাই না কেন, এইখানে আগে একটা করে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে ক্রোমিয়াম 24 এখানে আগে একটা করে ইলেকট্রন বসে, তারপরে যদি এখানে আরো ইলেকট্রন বেশি আসে তখন আমরা এখানে দুইটা করে ইলেকট্রন বসাবো। যেমন এটা হচ্ছে হুন্ডের নিয়মের মেইন কথা। তো আরো এখানে যেমন এখানে ফ্লোরিন 9, এটা যদি আমরা বক্স আকারে দেখাই তাহলে এটাকে লিখতে পারি অনএস। তো এখানে এটা হচ্ছে তারপরে এটা। তো এখানে কয়টা হয়, এখানে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 2p ফিল আপ করলো। অর্থাৎ প্রথমে কি করলো, এই নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন একটা একটা ফিল আপ করলো, অক্সিজেনের ক্ষেত্রে একটা আইসা এখানে অক্সিজেনের ক্ষেত্রে ঠিক এখানে একটা ফিল আপ করবে। আর এখানে কি হবে, এখানে 2pz 2px এটা 2px এটা আমরা জানি 2px 2py তো আবার সেকেন্ড টাইম ফিল আপ করবে। তারপরে যদি নিয়ন হয় তখন আবার আরেকটা ফিল আপ করে তারপর ইলেকট্রন বিন্যাস পূর্ণতা অর্জন করবে। তো এখানে আমরা বলতে পারি যে হুন্ডের নিয়মের মেইন কথাই হচ্ছে আগে একটা করে ফিল আপ করবে, তারপর সম্ভব হলে আবার পুনরায় ফিল আপ করা শুরু করবে। এটি হচ্ছে হুন্ডের নিয়মের মূল কথা। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে আমরা এই কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন প্রয়োগ এবং বিভিন্ন তারপরে বিভিন্ন মডেল সম্পর্কে আলোচনা করবে, বিভিন্ন অরবিটালের আকৃতি সম্পর্কে আলোচনা করা হবে। সো আমাদের সাথেই থাকো, আমাদের এই এম স্টাডি জোনের সাথেই থাকো। আবার তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।